যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, আমি একটু দেখে নিই আজকে আপনাদের কি আছে প্রশ্ন। আজকে আপনাদের প্রশ্ন আছে সমন কি? আচ্ছা, অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে আজকে আপনাদের। একটু ওয়েট, আমি একটু পিডিএফটা চেঞ্জ করে নিই। ইম্পর্টেন্ট এবং কমন একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে সমন। ঠিক আছে, সমন কি? আচ্ছা, সমন কি বলেন তো দেখি, এনি আইডিয়া? সমন কি জিনিস, কি মনে হয়? বলতে পারবেন কেউ সমন সম্পর্কে? হ্যাঁ, সমন হচ্ছে ম্যাডাম এক ধরনের নোটিশ, কাউকে আদালতে হাজির হওয়ার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাউকে আদালতে হাজির করার জন্য কোর্টের একটা নোটিশ। এটাতে শুধুমাত্র একজন পার্সনকেই হাজির করার জন্য নোটিশ দেওয়া হয় বিষয়টা তা না। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কাগজপত্র বা কোনো ধরনের আপনার মূল্যবান কোনো বিষয়বস্তু, হ্যাঁ, যেমন গাড়ি, মোটরসাইকেল, হ্যাঁ, এই ধরনের বিষয়বস্তু হাজির করার জন্য আপনার আদালত থেকে এই সমন দেওয়া হয়, অর্থাৎ নোটিশটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আপনাদের প্রশ্নটা হচ্ছে সমন কি, কখন এবং কার উপর এই সমনটা দেওয়া হয়, সমন জারির বিভিন্ন পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করুন। আচ্ছা, ঠিক আছে, সমন কি তাহলে এটা আগে একটু বলি। সমন হচ্ছে আদালত থেকে প্রদত্ত একটি নোটিশ, যার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্র হাজির করার জন্য যে বাধ্যতামূলক নোটিশটা দেয়া হয়, অর্থাৎ আদেশ প্রদান করা হয়, সেইটাই হচ্ছে আপনার সমন। সমন সম্পর্কে কোথায় বলা হয়েছে? সমন সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 এর এই অর্ডার 5 এ আলোচনা করা হয়েছে। তাহলে সমন কি বুঝা গেছে? হ্যাঁ, সমন কি বুঝতে পারছেন? আর একটু বলবেন? আচ্ছা, সমন হচ্ছে আদালত কর্তৃক প্রদত্ত একটা নোটিশ, যার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা দলিলপত্র উপস্থাপন বা হাজির করার জন্য আদালত কর্তৃক একটা আদেশ প্রদান করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সমন। বুঝছেন এবার? হ্যাঁ, ইয়েস মিস্টার। আচ্ছা, এই সমনটা সম্পর্কে কোথায় বলছে? সমনটা সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 5 বা আদেশ 5 এ সমন জারি সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো সমনটা সম্পর্কে আমরা বুঝলাম যে এটা সমন। এখন এই সমনটা কোন সময় দেয়া হয় দেখেন, মোকদ্দমা দায়ের করার তারিখ থেকে 5 কার্য দিবসের মধ্যে সমনটা জারি করতে হবে, এবং এইটা হচ্ছে আপনার বাধ্যতামূলক, মানে সমন জারি আদালতকে করতেই হবে, এটা বাধ্যতামূলক, মানে এটার কোনো স্কিপ নাই। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এটা বাধ্যতামূলক হইলো? এখন দেখেন, আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা আপনি জানবেন কিভাবে যদি আদালত থেকে আপনাকে নোটিশ না দেওয়া হয়? আপনি জানবেন বলেন? আপনার বিরুদ্ধে ধরেন কোনো একটা মামলা হয়ে আছে, ঠিক আছে, এখন আপনি জানেনই না, না জানলে আপনি আদালতে উপস্থিত হবেন কিভাবে? ঠিক কিনা বিষয়টা? তো এই জন্যই আপনার সমন বা নোটিশটা জারি একদম বাধ্যতামূলক, মানে এটা দিতেই হবে, এবং সেটা কতদিনের মধ্যে? 5 কার্য দিবসের মধ্যে। আচ্ছা, কার্য দিবস মানে কি? কার্য দিবস মানে হচ্ছে আপনার ওয়ার্কিং ডেজ। আমাদের সপ্তাহে কয়টা দিন? 7 দিন। এখন 7 দিনই তো ওয়ার্কিং ডেজ না, ছুটির দিন আছে, ছুটির দিনে কোর্ট বন্ধ থাকে, এবং সবারই আপনার একটা কি ছুটির কি থাকে, ব্যবস্থা থাকে, আপনার রিল্যাক্সেশনের একটা ব্যাপার থাকে, সেটা আদালত হইতে পারে, আবার হচ্ছে আপনার সাধারণ জনগণ সবারই। তো এই জন্যে শুধুমাত্র ওয়ার্কিং ডেজ গুলাকে হিসাব করে 5 কার্য দিবস ধরা হয়েছে। এখন ধরেন মামলা করা হয়েছে বৃহস্পতিবার, তাহলে
হিসাবে তো আমার যদি 5 দিন ধরা হয় তাহলে কি আসে? বৃহস্পতিবার মামলা হয়েছে, শুক্র শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবারে আমার টাইম পিরিয়ড শেষ হয়ে যায়। কিন্তু শুক্র শনি তো বাদ, ছুটির দিন। তাহলে শুক্র শনি বাদ দিয়ে আমি ধরবো কবে থেকে? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। অর্থাৎ আজকে বৃহস্পতিবারে আমি মামলা করছি, সামনের বৃহস্পতিবার পর্যন্ত আমার টাইম আছে, এই টাইমের মধ্যে সমনটা জারি করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এবং এটা আদালতের জন্য বাধ্যতামূলক। এখন যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে, যদি কোনো অফিসার এই 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে ব্যর্থ, অর্থাৎ তিনি যদি সমন জারি না করেন, তাহলে তিনি অসৎ আচরণের জন্য দায়ী হবেন। ঠিক আছে? এবং যদি বিবাদী আর্জি পেশ করার সময় হাজির হয়ে বিবাদীর দাবি বাদীর দাবি স্বীকার করে নেয়, তাহলে আর সমন জারির দরকার নেই। এখন মনে করেন যেই দিন আর্জি দাখিল করছে বাদী, সেই দিন যদি বিবাদী নিজে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে যদি সবকিছু সত্যতা মেনে নেয়, যে বাদী যা যা দাবি করছে সবকিছু যদি সে মেনে নেয় এবং বলে যে আমি মিউচুয়ালের মাধ্যমে অর্থাৎ মীমাংসার মাধ্যমে মামলাটা ডিসমিস করে ফেলতে চাই, তাহলে সেক্ষেত্রে যেখানে আপনার বাদী বিবাদী দুইজনেই উপস্থিত এবং দুইজনেই দুইজনের দাবি মেনে নিছে, তাহলে সেক্ষেত্রে শুধু শুধু সমন জারি করার কোনো মানে আছে? হ্যাঁ, আছে কি না? নাই নাই না 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 তাহলে এটাই হচ্ছে সমন। তাহলে সমন কি ক্লিয়ার? হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। এবার আসেন আমরা জানি জি ম্যাম সমন জারির বিভিন্ন পদ্ধতি, প্রসিডিউর অফ সমন। সমন জারির পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আলোচনা করতে বলছি, কিভাবে সমনটা আপনি জারি করবেন। আচ্ছা, প্রথমত সমনটা আপনি কি করবেন? আপনার যে উপযুক্ত পার্সন অর্থাৎ যার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধেই আপনি জারি করবেন, তাকেই আপনি সমনটা দিবেন। আচ্ছা, এখন যদি তাকে না পাওয়া যায় তাহলে কিছু বিকল্প পদ্ধতি আমাদের আছে, এই বিকল্প পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। তাহলে দেখেন প্রসিডিউর অফ সমনটা একটু দেখে নিই কি। প্রত্যেক সমনে বিচারক এবং তার পক্ষে অন্য কোনো কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং আদালতের সিলমোহর থাকতে হবে, এবং প্রত্যেক সমনের সাথে আর্জি নকল থাকবে এবং সংক্ষিপ্ত বিবৃতি থাকবে। এখন দেখেন আপনি সমন জারি করছেন, সমন জারি করবেন কিসের প্রেক্ষিতে? আপনি আদালতের মাধ্যমে একটা নোটিশ দিলেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাকে উপস্থিত হতে হবে। এখন বিবাদীদেরকে তো জানতে হবে যে আমার বিরুদ্ধে মামলাটা হইল কি এবং কেই বা আমার বিরুদ্ধে মামলা করছে, এটা বিবাদীর জানতে হবে না? তাহলে এইটার জন্য বাদী যে আর্জি দাখিল করছে সেই আর্জির যে নকলটা, সেই নকলটা বা সংক্ষিপ্ত যে বিবৃতি, সেই বিবৃতিটা আপনার কি করবে? আপনার ওই সমনের সাথে অ্যাটাচ করে দিতে হবে, যুক্ত করে দিতে হবে। ঠিক আছে? আর আপনার আরেকটা বিষয় যেটা, প্রত্যেকটা সমনে বিচারক অর্থাৎ যেই আদালতে আমার মামলাটা বর্তমানে চলমান, সেই আদালতের বিচারক অথবা তার পক্ষে কোনো কর্মকর্তা আপনার স্বাক্ষর এবং সিলমোহর অর্থাৎ আদালতের সিলমোহর থাকতে হবে। যদি আদালতে সিলমোহর বা বিচারকের স্বাক্ষর সিগনেচার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এটা আপনার সমন না, এটা কোনো ভুয়া বা জাল কোনো নোটিশ যেটার মাধ্যমে বিবাদীকে হয়রানি করা হচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় কি, Yes, ma'am. আপনার আচ্ছা এবার আসেন আমরা প্রসিডিউর গুলা দেখি। ঠিক আছে? এখন 5 কার্য দিবসের মধ্যে আমাকে সমনটা দিতে হবে, ভালো। এখন 5 কার্য দিবসের মধ্যে সমনটা যে দিব, যদি ধরেন বাই চান্স যার বিরুদ্ধে আমি সমনটা জারি করব সেই ব্যক্তি যদি আপনার মনে করেন দেশের বাইরে থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে ওই ব্যক্তিকে সমন পাঠাবেন। আর যদি মনে করেন যে আপনার কান্ট্রি বলছি সরি একই কান্ট্রির মধ্যে আছে কিন্তু অন্য জেলায় আছে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আচ্ছা, কুরিয়ার সার্ভিস অফিসের মধ্যে এখানে কিছু ভাগ আছে। আদালত সরকারি যে সকল কুরিয়ার সার্ভিস, শুধুমাত্র সেই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সমনটা পাঠাবে। সরকারি কুরিয়ার সার্ভিস কি? যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আরো যা যা সরকারি কুরিয়ার সার্ভিস আছে, অথবা আপনার তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস। ঠিক আছে? সাধারণত সরকারি যে কুরিয়ার সার্ভিস গুলো সেগুলাই থাকে, কিন্তু তারপরও আদালত যদি আপনার
দেখেন কুরিয়ার সার্ভিস অফিসে কিন্তু অভাব নাই। আর অনলাইনে যখন থেকে বিজনেসের আইডিয়াটা স্টার্ট হয়েছে বাংলাদেশে, তখন থেকে কিন্তু অনেক অনেক কুরিয়ার সার্ভিস হয়েছে। তো কুরিয়ার সার্ভিস যেগুলো হচ্ছে আপনার তালিকাভুক্ত আদালতের, শুধুমাত্র সেই সব কুরিয়ার সার্ভিসই আপনার এই সমনটা মানে পাঠাবে, ঠিক আছে? অন্যান্য কুরিয়ার সার্ভিস যেগুলো প্রাইভেট কুরিয়ার সার্ভিস, সেগুলোতে কিন্তু পাঠাবে না। তো যাই হোক, তালিকাভুক্ত যে সকল কুরিয়ার সার্ভিস, সেই কুরিয়ার সার্ভিস ফ্যাক্স, বার্তা, ইমেল এগুলোর মাধ্যমে সমনটা জারি করার আদেশ দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন যদি কোনো কারণে এই কুরিয়ার সার্ভিসেরও একটা নিয়ম মানতে হবে। যেমন আদালতের কি, যে যেই দিন মামলা করা হবে সেই দিন থেকে পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে আমাকে সমন জারি করতে হবে। আর আপনার যে কুরিয়ার সার্ভিস অফিস, সেটা বলা হচ্ছে, আচ্ছা, আর যে কুরিয়ার সার্ভিস অফিস, সেটা বলা হয়েছে যেই সকল কুরিয়ার সার্ভিস অফিস তালিকাভুক্ত, সেই সকল তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস অফিসের আপনার 30 দিনের মধ্যে, অর্থাৎ যেই দিন তার কাছে আদালত থেকে সমনটা পাঠানো হবে সেই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে সে বিবাদীকে এই আপনার সমনটা পাঠাবে। 30 দিনের বেশি একদিনও আপনার কি করা যাবে না, ডিলে করা যাবে না, ঠিক আছে? যেমন আমি যদি একটা প্রোডাক্ট পাঠাই আজকে আপনাদেরকে, সেটা হয়তো বা আপনারা পাইতে 2 দিন বা 3 দিন হবে। তো ঠিক তেমনি ভাবে সমন যদি পাঠানো হয় অন্তত পক্ষে 30 দিন, এই 30 দিনের বেশি টাইম নেওয়া যাবে না। 30 দিনের মধ্যে তাকে এটা পৌঁছায় দিতেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি কোনো কারণে 30 দিনের মধ্যে না পাঠাইতে পারে, তখন কি হবে? তখন ওই আদালতের মতোই সে অসৎ আচরণের জন্য দায়ী হবে এবং জেলা জজ তার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দিবে। অর্থাৎ আগেই বলছি যে কুরিয়ার সার্ভিসের তালিকাভুক্ত হইতে হবে। এখন ওই তালিকা থেকে যেহেতু সে ঠিকঠাক মতো সমন পাঠাইতে পারেনি, কোর্টের একটা নোটিশ, সেটা হচ্ছে ঠিকমতো পাঠাইতে পারেনি, তাহলে আদালত কি কারণে তাকে রাখবে তালিকায়, তাই না? তাহলে তালিকা থেকে তার নামটা বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে যদি মনে করেন যে অনেক সংখ্যক বিবাদী আছে, বহু সংখ্যক বিবাদী যদি থাকে, ধরেন যে 7-8 জন যদি বিবাদী থাকে, তখন কি করবে? তখন প্রত্যেকটা বিবাদীর কাছে আপনার আলাদা আলাদা করে সমন জারি করতে হবে। কারো বাসা কুমিল্লা, কারো বাসা হচ্ছে আপনার ঢাকায়, কারো বাসা হচ্ছে নোয়াখালী, কারো বাসা সিলেট, কারো বাসা চট্টগ্রাম। কি করবেন তখন? সবার অ্যাড্রেসে আপনার একটা একটা করে সমনের কপি পাঠাইতে হবে এবং সাথে আরজি নকল পাঠাই দিতে হবে। তা না হলে তারা জানবে কিভাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন যদি মনে করেন যে সে আদালতের এখতিয়ারভুক্ত না, তখন আপনি কি করবেন? এই দেখেন, যদি আদালত হতে যেই আদালত হতে সমন প্রদান করা হবে সেই আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানার মধ্যে বিবাদে যদি বাস না করে, তাহলে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে তার ব্যবসা প্রতিষ্ঠান বা সে কাজ করে এমন ব্যক্তির ম্যানেজার বা প্রতিনিধির কাছে সমনটা জারি করতে হবে। ওই যে বললাম যে আপনার একজন থাকে ঢাকায়, একজন থাকে কুমিল্লা, একজন নোয়াখালী, একজন সিলেট। এখন এমনও তো হইতে পারে যে আপনি তার বাসার ঠিকানা জানেন না, হইতে পারে না এরকম? তো যে ক্ষেত্রে আপনি বাসার ঠিকানা জানবেন, সেক্ষেত্রে তো আপনার তার বাসাতেই পাঠানো হবে। এখন যে ক্ষেত্রে আপনি বাসার ঠিকানা জানেন না, শুধুমাত্র তার অফিসের ঠিকানাটা জানেন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সে যেখানে কাজ করে সেইখানকার ম্যানেজার বা প্রতিনিধি বরাবর আপনি সমনটা পাঠাই দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্থাবর সম্পত্তির দায়িত্বে থাকা প্রতিনিধির উপর সমন জানবে। এখন মনে করেন একজন লোক একটা অপরাধ করছে, অপরাধ করার পরে সে পলাতক অবস্থায় আছে, তখন আপনি কি করবেন? কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন এই প্রপার্টির প্রতিনিধি যে আছে, এজেন্ট হিসেবে যে আছে, অর্থাৎ সে দেখাশোনা করতেছে, যে ধরেন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি মালিক হিসেবে আছি, এখন আমার বিরুদ্ধে সমন জারি হয়েছে কিন্তু আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হবে?
তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে এজেন্ট হিসেবে আছে ওদের কাছে সমনটা দিয়ে যাও, ঠিক আছে? এখন মনে করেন ওখানেও আপনি কাউকে খুঁজে পান নাই, কোনো প্রতিনিধিও খুঁজে পান নাই, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো। তখন আপনি কি করবেন? আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো, তখন যদি আমার বাসার ঠিকানা আপনার জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে পরিবারের কোন প্রাপ্তবয়স্ক সদস্যের হাতে সমন জারি করবে। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে 18 বছর বয়স হয়েছে এমন। এখন 18 বছর নিচে আমার ছেলে মেয়ে যারা ছোট ছোট বাচ্চা, এদের কাছে সমন দিয়ে তো লাভ নাই, ওরা তো মানে বুঝে রাখছে, ওদের কাছে দেয়া যাবে। পরিবারের যে আপনার প্রাপ্তবয়স্ক তার কাছে সমনটা দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন এই যে অপশনগুলো আমি বললাম 13 থেকে নিয়ে কিছুই নেই, কিছুই পাইলেন না, মানে বিবাদীকে সরাসরি পাইলেন না। তারপরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, সেখানেও দেখলেন তালা বন্ধ নাই। তারপরে ধরেন তার বাসায় গেলেন, বাসায়ও দেখলেন যে তালা বন্ধ, মানে কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না বিবাদীকে। তখন আপনি কি করবেন? তখন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ঝুলিয়ে জারি করবেন। অর্থাৎ যেই ক্ষেত্রে বিবাদীকে আপনি খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি সমনটা ঝুলিয়ে জারি করবেন। দেখেন না যে এরকম এরকম মানে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নোটিশ টানানো থাকে অনেক সময়, আপনার বিরুদ্ধে কোর্ট নোটিশ আসছে, আপনাকে অমুক জায়গায় উপস্থিত হতে হবে, এরকম থাকে না? ঠিক তেমনি ভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান অথবা তার যে বাসস্থান যেখানে আপনি তালাবদ্ধ দেখে আসছেন সেই বাসস্থানের দরজায় অথবা প্রকাশ্য কোনো স্থানে যেখানে সব মানুষজন দেখতে পাবে, ঠিক আছে? যে বিবাদীকে না পাইলেও বিবাদী নিজে যদি নাও আপনার উপস্থিত হতে চায় তাহলে সেই ক্ষেত্রে যাতে এলাকার লোকজন দেখে জানতে পারে যে তার বিরুদ্ধে কোর্ট নোটিশ হয়েছে, যাতে তারা বিবাদীকে ধরায় দিতে পারে, ঠিক আছে? এই জন্য প্রকাশ্য একটা স্থানে অথবা বিবাদীর ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ সোজা কথা যেখানে যেখানে আপনি তালাবদ্ধ দেখে আসবেন সব জায়গায় আপনাকে ওই সমনের নোটিশটা টানায় দিতে হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, জি। আচ্ছা, গেল। এখন মনে করেন এগুলো গেল। এখন মনে করেন যে আপনার সে যদি আপনার কোন পাবলিক অফিসার হয়, সরকারি অফিসার বা পাবলিক অফিসার বা রেলওয়ে অফিসার, সোজা কথা সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কি করবে? সরকারি কর্মকর্তা যদি হয় তাহলে ওনাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, ঠিক আছে? সেই ক্ষেত্রে উনি যেখানে চাকরি করেন সেই জায়গার যে প্রধান, ধরেন আপনি কোনো ব্যাংকে জব করতেছেন, তাহলে আপনার ব্যাংকের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান বরাবর আপনাকে কি করতে হবে? সমনটা জারি করতে হবে। যেহেতু তিনি একজন সরকারি অফিসার, একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য ওনার ক্ষেত্রে আপনার এরকম ঝুলিয়ে দেওয়া ই করা এগুলো করা যাবে না। মানে উনি যেখানে চাকরি করেন অর্থাৎ সরকারের যে প্রধান সেই মানে ওনার অফিসের যে প্রধান সেই প্রধান বরাবর সমনটা জারি করা হবে। বুঝতে পারছি? কারণ যত কিছুই হোক সে তো উপস্থিত হবে তার কর্মস্থলে, এই জন্য। আর হচ্ছে যদি সে আপনার সশস্ত্র বাহিনীর কোনো লোক হয়, সদস্য হয়, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমি খাবো না সশস্ত্র বাহিনীর কোনো যদি আপনার সদস্য হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে তাদের যে কমান্ডিং অফিসার, হ্যাঁ, সেই কমান্ডিং অফিসারের কাছে আপনার সমনটা দিতে পারে। অর্থাৎ সোজা কথা হচ্ছে অধিনায়ক যে, ঠিক আছে, সেনাবাহিনীর যে প্রধান ওনার কাছে, বিমান বাহিনীর যে প্রধান ওনার কাছে, নৌবাহিনীর যে প্রধান ওনার কাছে, অর্থাৎ তিনি যেই সশস্ত্র বাহিনীর আপনার কর্মকর্তা ওনার কাছে আপনার কি করতে হবে? এই সমনের কপিটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? সরকারি অফিসার এবং আপনার সশস্ত্র বাহিনীর সদস্য ওনাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সেটা হচ্ছে এই মানে রাস্তায় ঝুলায় দেওয়া, বাসস্থানের সামনে, দরজার সামনে, এলাকায় সব জায়গায় ঝুলায় দেওয়া এই জিনিসগুলো করবে না। সেই ক্ষেত্রে তাদের যে কমান্ডিং অফিসার বা প্রধান ওনাদের কাছে আপনার এই সমনের যে কপিটা সেটা চলে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি। আচ্ছা, এখন মনে করেন কেউ যদি কারাগারে থাকে তখন কি করবেন? অনেক সময় হয় না, মানে আমি জেল কাটতেছি, এই জেল কাটা অবস্থায় আমার বিরুদ্ধে আরেকটা মামলা দিচ্ছে, আমি জানি, হয় না এরকম? আমি ধরেন ইসে মানে জেলে ঢোকার আগে আমি অনেকগুলো অপরাধ করে তারপরে জেলে
হয়তো বা সাজা হয়েছে, সেই সাজা হওয়ার কারণে আমি এখন জেল খাটতেছি। তাহলে বাদী যে, তার তো রাইট আছে মামলা করার আমার বিরুদ্ধে, রাইট আছে না? সে অবশ্যই আমার বিরুদ্ধে মামলা করতে পারে। এখন যদি সে কোনো মামলা করে আমার বিরুদ্ধে এবং আমি তো জেলে, তখন কি হবে? তখন সেই ক্ষেত্রে আদালত সেই মামলাটা অবশ্যই গ্রহণ করবে, ঠিক আছে? এবং নতুন করে তার বিচার হবে। কোন ক্ষেত্রে? ওই যে পরবর্তী যে মামলাটা করবে সেই মামলার বিচার হবে নতুন করে। তো এই ক্ষেত্রে তাকে তো জানাইতে হবে যে তোমার বিরুদ্ধে এরকম এরকম মামলা হয়েছে, জানাইতে হবে। তো জানাবে কিভাবে? এই দেখ, কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠানো, অর্থাৎ কারা কর্তৃপক্ষ, তুমি যেই কারাগারে অবস্থিত সেই কারাগারের যে কর্মকর্তা, ঠিক আছে, সেই কর্মকর্তার কাছে পাঠানো। সেই কর্মকর্তা তখন তাকে জানাবে এবং সঠিক ডেট অনুযায়ী তাকে ওই জায়গায় উপস্থিত করা হবে, অর্থাৎ আদালতে উপস্থিত করা হবে। এবং সে যদি একজন উকিল সাথে শরণাপন্ন হতে চায় তাহলে অবশ্যই সেই ব্যবস্থাও তাকে দেওয়া হবে ওই কারাগারে বসে থেকে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, গেল। মানে ম্যাম কারাগারে ওকে সমন দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই কারাগারে সমন দেওয়া হবে। এবং আপনি যদি কোনো উকিলের সাথে কথা বলতে চান, উকিল অ্যাপয়েন্ট করতে চান, সেটাও হবে। কারাগারে আপনার উকিল চলে যাবে, আপনার যাবতীয় যা কথাবার্তা সব নিবে। এবং পুলিশি তদন্তের দরকার হলে সেই জায়গায় পুলিশ আপনার তদন্ত করতেছে, সব হবে। মানে আপনি কারাগার থেকে বেরোতে পারবেন না, কারাগারে থাকা অবস্থায় আপনি সব সুবিধা পাবেন। এই আর কি। ধরেন আপনার বিরুদ্ধে একটা আপনার চুরির মামলা হয়েছে, চুরির মামলা নিয়ে আপনি কারাগারে জেল খাটতেছেন। এখন আরেকজন ব্যক্তি, আপনি হয়তো বা অনেক খারাপ কাজ করে আপনি কারাগারে গেছেন এরকম, তো এখন সেই ব্যক্তি করলো কি আপনার বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলা করছে, ঠিক আছে? এখন দখল পুনরুদ্ধারে তার কি কোনো অধিকার নাই যে জেল কাটতেছে তাহলে তার বিরুদ্ধে, হ্যাঁ, কেউ যদি উল্টা পাল্টা আপনার ওই একই পার্টি যদি আপনার বিরুদ্ধে আপনার কি করতো, চুরির মামলা করতো, সেটা আলাদা ব্যাপার। এখন অন্য আরেকজন পার্টি আপনার বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ পার্টিও ভিন্ন, মামলাও ভিন্ন, সে অবশ্যই তার প্রতিকার পাইতে পারে, পাবে না? আদালতের কাছে সে যাবে। তো এই ক্ষেত্রে যদি সে মামলা করে, আদালত অবশ্যই মামলা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে ওই জেলে তার কাছে সমন পাঠানো হবে, সবকিছু। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন ধরেন কোন একজন ব্যক্তি দেশের বাইরে আছে, তখন কি করবে? তখন ওই যে বলছিলাম ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে তাকে সমন পাঠানো হবে, ঠিক আছে? তবে একটা কথা আছে, যদি তিনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, ঠিক আছে, ধরেন কোন সংসদ সদস্য হইলেন বা মন্ত্রী পরিষদের কোনো একজন মন্ত্রী হইলেন, ঠিক আছে, এরকম যদি হন, তাহলে এই ক্ষেত্রে ওনাকে, যেহেতু উনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো এই ক্ষেত্রে ওনাকে সরাসরি সমন দেওয়া যাবে না, ওনাকে চিঠি দেয়া হবে, ঠিক আছে, যে আপনার বিরুদ্ধে এরকম এরকম একটা অভিযোগ আসছে, আপনি আদালতে এসে উপস্থিত হলে ভালো হয়, এরকম আর কি। বুঝতে পারছেন? যেহেতু উনি রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তি, তো এই জন্য ওনাকে সরাসরি সমন দেওয়া যাবে, ঠিক আছে? তাকে চিঠি পাঠানো হবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। এই যে কথাগুলো বললাম, এই মানে স্টেপ গুলোর যে কোনো একটা স্টেপ ফলো করলেই ধরে নেওয়া হবে যে আদালতে সমনটা সঠিকভাবে জারি হয়েছে। বুঝতে পেরেছি? কিন্তু ম্যাম কখনো যে এরকম করে যে সমন করা হলো, কিন্তু নিজেরাত উনি হচ্ছে সমনটা পৌঁছায় না দিয়ে নিজে নিজেই লিখে দিয়ে দেয়। নিজে নিজে কি দিয়ে দেয়? মানে দেখা গেল যে আমি আমি একজনের বিরুদ্ধে মামলা করেছি, তো এখন বিবাদী পক্ষ বরাবর যে সমনটা যাবে, কিন্তু বিবাদীর বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা না করেই সে একা একা নট ক্যান দিয়ে একটা সিস্টেম করে দিয়ে দেয় যে বিবাদীরা বুঝতেই পারে না যে সমন জারি করা হয়েছে, দেখা গেল এক সময় ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আদেশ ৭ কথা বলা হচ্ছে এখানে। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সে আদালতের কাছে আবেদন করবে যে আমার বিরুদ্ধে যে সমন জারি হয়েছে বা মামলা হয়েছে, আমি বিষয়টা জানি না, ঠিক আছে, আমি বিষয়টা জানি না, তাহলে আমি আদালতে উপস্থিত হব কিভাবে? এটা আদেশ ৯ বলা হয়েছে।
যদি এরকম হয় তখন সেই ক্ষেত্রে আদালতের কাছে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ বিবাদী উপস্থাপন করতে পারে যে আমি কিছুই জানি না, আমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, জানি না কিছু, তখন সেই ক্ষেত্রে আদালত যদি দেখে যে হ্যাঁ সে যা যা সাক্ষ্য প্রমাণ আনছে সবই সত্যি এবং বাদী ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানোর জন্য বা মানে প্রতারণা বা যোগসাজশমূলক ভাবে সেই কাজটা করছে, তখন সেই ক্ষেত্রে আদালত আবার নতুন করে সমন জারি করা হবে, ঠিক আছে, এবং বাদীকে শাস্তি প্রদান করবে, ঠিক আছে। জি ম্যাম। এটা 9 আদেশের কথা। তো এই ছিল আপনাদের আজকের প্রশ্ন। আপনাদের প্রশ্নটা ছিল হচ্ছে সমন কাকে বলে, কার বিরুদ্ধে সমন জারি করা যায় এবং সমন জারির বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করব। তো এই হচ্ছে বিভিন্ন পদ্ধতি, যে সরাসরি প্রথমে আপনি সমনটা বিবাদী বরাবর দিবেন, যদি বিবাদীকে না পান তাহলে সেই ক্ষেত্রে তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ির যে পরিবারের সদস্য তার কাছে দিবেন, যদি সেটাও না পান তাহলে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিবেন, যদি যে সে কোনো সরকারি কর্মকর্তা বা সে যদি আপনার কোনো আপনার সশস্ত্র বাহিনীর সদস্য হন তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তাদের যে প্রধান কমান্ডিং অফিসার তার কাছে দেওয়া হবে, যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে সরাসরি সমন দেওয়া যাবে না, চিঠি দেওয়া হবে, অর্থাৎ অনুরোধ পত্র যেটা সেটা দেওয়া হবে। আর যদি সে কারাগারে থেকে থাকে বিবাদী তাহলে সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে সমন পাঠানো হবে। সোজা কথা সমন পাঠাইতে হবে, মামলা হয়েছে মানে হচ্ছে তার কাছে সমন পাঠাইতে হবে, সমন না পাঠালে মামলার কার্যক্রম শুরু হবে না, ঠিক আছে। এই কারণ আদালত এক পক্ষের কথাবার্তা শুনে কখনো বিচারের জন্য অগ্রসর হবে না, দুই পক্ষের কথা শুনেই বিচার করবে আদালত, ঠিক আছে। এখন মনে করেন যে যদি কোনো কারণে যে বাদী যোগসাজশ বা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে সে যদি বিবাদী কর্তৃক মানে ওই সমন নাই পৌঁছায়, মানে এরকম যদি কিছু করে যে বিবাদী সমন পাইলই না, ঠিক আছে, সেই ব্যবস্থা করলো, তখন সেই ক্ষেত্রে বিবাদী আদালতের কাছে উপস্থিত হবে এবং যথাযথ উপযুক্ত কারণ দর্শাবে যে আমি সমন পাইনি, এবং আদালত যদি দেখে যে হ্যাঁ সব ঠিক আছে তখন সেই ক্ষেত্রে তাকে নতুন করে আবার সমন পাঠানো হবে, লিখিত জবাব পেশ করার জন্য সময় দিবে, এবং বাদী যদি এর সাথে জড়িত থাকে তাহলে বাদী হবে উপযুক্ত শাস্তি পাবে। এই হচ্ছে আর কোনো সমস্যা আছে? ম্যাম সমনটা তো কোর্ট, তাই না? কি সমস্যা? হ্যালো ম্যাম, সমনটা কি কোর্ট থেকে জারি হবে না? হ্যাঁ হ্যাঁ, আদালত থেকে সমন জারি হবে। এটা কি প্রসেস সার্ভার কি জারি করবে? প্রসেস সার্ভার মানে আদালত জারিকারক করবে, আদালত সমন জারির আদেশ দিবে এবং সমন জারি করার জন্য আদালত মানে কি বলে আলাদা অফিসার থাকে, ঠিক আছে, সমন জারিকারক অফিসার থাকে, ওনারা আপনার সমনটা জারি করবে। আদালতের তো কাজ না, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা বিচারক তো আপনার এই জারিটা করবে, তাই না। আদালত শুধুমাত্র আদেশ দিবে, তারপর সমন জারিকারক কি করবে, সমনটা জারি করে দিবে ওই যে আপনার ইয়ের মাধ্যমে, কি জানি বলে এটারে, জারি করো কুরিয়ার সার্ভিস বা ইয়ের মাধ্যমে। আর যদি মনে করেন যে বাসার একদম কাছেই হয়, মানে আদালতের এখতিয়ার মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার বা প্রতিনিধির মাধ্যমে আপনার সমনটা জারি করবে। ধরেন এখানে ঢাকার মধ্যেই আপনার বাসস্থান, সেক্ষেত্রে তো কুরিয়ার সার্ভিসের দরকার নেই, সেক্ষেত্রে সরাসরি পুলিশ অফিসারের মাধ্যমে আপনার সমনটা জারি হবে, পুলিশ গিয়ে আপনাকে সমন দিয়ে আসবে, বুঝতে পারছেন? প্রপারলি জারি না করলে কি যার বিরুদ্ধে সমন জারি করলে তার কি সমস্যা হবে? হ্যাঁ প্রপারলি জারি না করলে যার বিরুদ্ধে জারি করলে সমনটা কি করবে? হ্যাঁ, সমস্যা অসদাচরণের জন্য, সে অসদাচরণের জন্য দায়ী হবে, তো বললামই আচ্ছা ঠিক আছে। অসদাচরণের জন্য দায়ী হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, যদি ক্লাস কারো কোনো সমস্যা না থাকে তাহলে ক্লাসে লিভ নেই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার নতুন কিছু করাবো, ঠিক আছে। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম।